আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে নতুন আরো একটা লেকচারে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম ল অফ টর্ট নিয়ে। তো আজকে টর্ট ল এর লেকচার 2। আজকের লেকচারে আমরা আলোচনা করব নেগলিজেন্স ইন টর্ট ল, মানে টর্ট ল এর অধীন নেগলিজেন্স সম্পর্কে। তো নেগলিজেন্স মানে হচ্ছে অবহেলা। তো কখন একটা অবহেলা টর্টের আন্ডারে হচ্ছে অপর কোনো ব্যক্তিকে হচ্ছে কি লায়াবল করা যাবে, অ্যাকাউন্টেবল করা যাবে এবং তার কাছ থেকে কম্পেনসেশন নেওয়া যাবে, এবং কখন নেওয়া যাবে না সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। তো নেগলিজেন্স কাকে বলে, নেগলিজেন্সের এসেনশিয়ালস গুলো কি কি, এবং নেগলিজেন্সের টাইপ, তারপরে দেখবো হচ্ছে নেগলিজেন্সের ক্ষেত্রে কি কি ডিফেন্স আছে। তো সর্বপ্রথমে আমরা নেগলিজেন্সের ডেফিনেশনটা দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ নেগলিজেন্স। নেগলিজেন্স বলতে কি বোঝায়? তো ইন জেনারেলি একটা ডেফিনেশন আমি এখানে আলোচনা করলাম যে নেগলিজেন্স রেফার্স টু দা ফেলিউর টু টেক রিজনেবল কেয়ার হুইচ কজেস ড্যামেজ টু অ্যানাদার পারসন। দুইটা বিষয়, একটা হচ্ছে ফেলিউর টু রিজনেবল কেয়ার, আর একটা বিষয় হচ্ছে কি যে কজেস ড্যামেজ। একটা হচ্ছে ফেলিউর টু রিজনেবল কেয়ার, আর একটা হচ্ছে ড্যামেজ। এই দুইটা বিষয় আমাদের বুঝতে হবে যে নেগলিজেন্স হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে অন্য এক অপর ব্যক্তির হচ্ছে একটা রিজনেবল কেয়ার নেওয়ার তার দায়িত্ব ছিল, ডিউটি ছিল, কিন্তু সে ওই ডিউটিটা পালন করতে ফেল হয় এবং যার কারণে অপর ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তখন যে কাজটা হয়েছে, ওই যে ফেল হয়েছে রিজনেবল কেয়ার নিতে, সেই ফেলিউর টু টেক রিজনেবল কেয়ার, এই ব্যাপারটাই হচ্ছে তখন নেগলিজেন্স হয়ে দাঁড়ায়। যে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির একটা কাজ করতে সে বাধ্য ছিল, বা আইন অনুযায়ী সে লিগালি বাউন্ড ছিল এই কাজটা করতে। তো এই কাজটা, এই রিজনেবল কেয়ারটা সে করে নাই, যার কারণে অন্য ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন সেটাকে বলে নেগলিজেন্স। ঠিক আছে, ধরেন আপনি আপনার বাড়িতে, ঠিক আছে, আপনি আপনার বাড়িতে হচ্ছে রাস্তা করে দিলেন। তো এই রাস্তা হচ্ছে গর্ত করে রাখছেন, রাস্তা করে দিলেন কিন্তু রাস্তায় গর্ত করে রাখছেন। তো অন্য একজন আইসা যখন গর্তে পড়ে গেল, আপনি গর্তটা ভরাট করেন নাই। এই যে ভরাট করাটা আপনার উচিত ছিল, যার কারণে অন্য একজন ব্যক্তি এসে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পা ভেঙে গেছে। তখন এই যে ভরাট করেন নাই, এটা আপনার নেগলিজেন্স ছিল। আপনার দায়িত্ব ছিল এই যে রাস্তা করছেন, গর্তগুলা ছিল, এগুলা ভরে দেওয়া। একটা উদাহরণ দেখি, এখানে নেগলিজেন্সের একটা উদাহরণ দেখি যে এ হচ্ছে একজন নার্স আর বি হচ্ছে একজন পেশেন্ট। একটা সিম্পল উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করব যে এ হচ্ছে একজন নার্স এবং বি হচ্ছে একজন পেশেন্ট। তো এর দায়িত্ব ছিল রাত 2টার দিকে হচ্ছে বি কে হচ্ছে একটা ইনজেকশন পোস্ট করা, যে এটা হচ্ছে একটা ইনজেকশন। তো এর দায়িত্ব ছিল, লিগ্যাল ডিউটি ছিল ওই বি কে হচ্ছে রাত 2টার দিকে একটা ইনজেকশন তাকে দেওয়া। তো এ কি করলো, ওই বি কে ইনজেকশনটা দিতে ভুলে গেছে বা দেয় না, যার কারণে বি পরবর্তীতে হচ্ছে একটা সিরিয়াস ইনজুরি হয়ে যায়, তার অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো এই যে এ নার্স, তার দায়িত্ব ছিল বি কে হচ্ছে ইনজেকশনটা দেওয়া, এ যে দিতে ভুলে গেছে বা দেয় নাই, হ্যাঁ, এই যে তার লিগ্যাল ডিউটিটা পালন করতে সে ফেল হয়েছে, যার কারণে বি এর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে এ এর নেগলিজেন্সের কারণে বি এর ক্ষতি হয়েছে, এ বি এর ক্ষেত্রে সে নেগলিজেন্স সংঘটিত করছে। এটা হচ্ছে নেগলিজেন্সের কনসেপ্ট। এখন একটা লিগ্যাল ডেফিনেশন যদি দেখি আপনারা পরীক্ষায় খাতা লেখার জন্য, সেটা হচ্ছে কি উইনফিল্ডের মতে, অ্যাকর্ডিং টু উইনফিল্ড, নেগলিজেন্স ইজ দ্য ব্রিচ অফ লিগ্যাল ডিউটি। নেগলিজেন্স হচ্ছে একটা ব্রিচ অফ লিগ্যাল ডিউটি টু টেক কেয়ার হুইচ রেজাল্ট ইন ড্যামেজ টু ক্লেইমেন্ট। মানে হচ্ছে যে ক্লেইমেন্ট যে হচ্ছে নেগলিজেন্স কোর্টে দাবি করলো, তার একটা ক্ষতি করবে। কিসের ক্ষতি করবে? একজন ব্যক্তি ওই তার লিগ্যাল ডিউটি যেটা ছিল সেটা নিতে যদি সে ব্যর্থ হয়, তো যার কারণে অপর ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ব্যক্তি যে ক্লেইমেন্ট সে দাবি করলো, সে ক্ষতিগ্রস্ত যখন হয়, তখন ওই ব্যক্তির কাজটা, যে হচ্ছে লিগ্যাল ডিউটিটা পালন করতে ফেল হয়েছে, তার এই কাজটা তখন নেগলিজেন্স হিসেবে ধরে নেওয়া হবে। তো এখন দেখবো যে এসেনশিয়ালস অফ নেগলিজেন্স। নেগলিজেন্স হতে হলে কি কি বিষয় আপনার অবশ্যই থাকতে হবে? 3টা বিষয় এখানে আছে। সর্বপ্রথম হচ্ছে কি ডিউটি অফ কেয়ার, তারপর হচ্ছে ব্রিচ অফ ডিউটি, তারপর হচ্ছে ড্যামেজ। আমরা সংজ্ঞা থেকেই দেখছিলাম আপনার একটা ডিউটি ছিল কেয়ার করার, আপনি ওই ডিউটিটা ব্রিচ করছেন, যার কারণে অপর ব্যক্তির ক্ষতি হয়েছে। 3টা বিষয়, একটা হচ্ছে ডিউটি অফ কেয়ার, ব্রিচ অফ ডিউটিস, আর একটা হচ্ছে ড্যামেজ। 3টা বিষয় নিয়ে হচ্ছে কি নেগলিজেন্স গঠিত হয়। তো এটা সুন্দরভাবে একটা পরীক্ষার খাতায় লিখবেন যে কি কি এসেনশিয়ালস আছে। যেমন ডিউটি অফ কেয়ার, এটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে প্রায় আপনার
6-7 মার্কসের মতো অ্যান্সার করার মতো একটা আউটলাইন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কি the duty of care কি the defendant must owe a legal duty to claimant। এক্সাম্পল যদি দেখি a doctor owes duty to care to a patient, মানে অবশ্যই একটা লিগ্যাল ডিউটি থাকতে হবে। নেগলিজেন্স হতে হলে সর্বপ্রথম কন্ডিশন কি, একটা ডিউটি থাকতে হবে যে ডিউটিটা পরবর্তীতে ভায়োলেট হবে এবং যার কারণে ক্ষতিগ্রস্ত হবে। তো যেমন ডাক্তারের ডিউটি হচ্ছে কি পেশেন্টের কেয়ার নেওয়া। তো এরপরটা দেখি যে ব্রিচ অফ ডিউটি, দ্য ডিফেন্ডেন্ট ফেলস টু অ্যাক্ট অ্যাজ এ রিজনেবল পারসন উড ইন সিমিলার সার্কামস্ট্যান্সেস। তো এই যে লিগ্যাল ডিউটিটা ছিল ডাক্তারের, সেই লিগ্যাল ডিউটিটা সে যদি ব্রিচ করে, যেমন ডাক্তারের লিগ্যাল ডিউটি ছিল পেশেন্টকে হচ্ছে একটা মেডিসিন দেওয়া, যে মেডিসিন দিলে সে সুস্থ হবে, সে হচ্ছে ঠান্ডার মেডিসিন না দিয়ে সে পেট ব্যথার মেডিসিন দিয়ে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে কি তার ওই যে ডিউটি ছিল সেটা সে ব্রিচ করছে। তারপর হচ্ছে কি ড্যামেজ, ওই যে ডাক্তারের ঠান্ডার ওষুধ দেওয়ার কথা ছিল, সে হচ্ছে পেট ব্যথার ওষুধ দিয়া ওই রোগীর হচ্ছে ঠান্ডা তো আরো বাড়ায় দিছে এবং পেটের ক্ষতি করে দিছে। তো এই যে পেশেন্টের ড্যামেজ হইলো, এখানে কিন্তু ডাক্তারের নেগলিজেন্স ছিল। Actual damage, injury or loss must be occur in result of a breach। ওই যে ডিউটি ছিল, তারপর ডিউটিটা ব্রিচ হয়েছে এবং ব্রিচ হওয়ার পরে একটা ড্যামেজ হয়েছে, যদি ড্যামেজ না হয়, কোনো ক্ষতি না হয়, তখন সেটা নেগলিজেন্স হিসেবে ক্লেইমেন্ট করতে পারবে না। তো এখানে একটা অ্যাকচুয়াল ড্যামেজ অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে টাইপস অফ নেগলিজেন্স। নেগলিজেন্স কত ধরনের হয়ে থাকে? নেগলিজেন্স মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি contributory negligence where the plaintiff is also party at fault। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স মানে কি, যে ডিফেন্ডেন্ট এবং প্লেন্টিফ দুইজনের ভুলের কারণে একটা ঘটনা যখন ঘটে, তখন যদি প্লেন্টিফ যে আছে সে যদি দাবিও করে, তখন সেটা নেওয়া হবে না। এটা একটা টাইপস। তারপর হচ্ছে কম্পোজিট নেগলিজেন্স। কম্পোজিট নেগলিজেন্স মানে হচ্ছে কি এমন একটা নেগলিজেন্স যে ক্ষেত্রে অনেক ব্যক্তির সমন্বয়ে একটা নেগলিজেন্স সংঘটিত হয়, মানে ডিফেন্ডেন্টস অনেকগুলা, মানে একের অধিক ব্যক্তি বা অনেক ব্যক্তির সমন্বয়ে যখন একটা নেগলিজেন্স সংঘটিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে কম্পোজিট নেগলিজেন্স। তারপর হচ্ছে গ্রোস নেগলিজেন্স। গ্রোস নেগলিজেন্স মানে হচ্ছে কি এক্সট্রিম লেভেলের একটা নেগলিজেন্স যেখানে থাকে, এক্সট্রিম ল্যাক অফ কেয়ার, হ্যাঁ, গুরুতর ল্যাক অফ কেয়ার যেখানে থাকে, সেটাকে বলা হচ্ছে গ্রস নেগলিজেন্স। তো একজন ব্যক্তির লিগ্যাল ডিউটি ছিল একটা কাজ করা, ওই লিগ্যাল ডিউটিটা সে ফুলফিল করতে ব্যর্থ হয়েছে, যার কারণে সে অপর ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইভাবে হচ্ছে কি হয়, একটা নেগলিজেন্স সংঘটিত হয়। তো নেগলিজেন্স যদি সংঘটিত হয়, তখন ওই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ওই ব্যক্তি তো হচ্ছে আদালতে নেগলিজেন্সের জন্য মামলা করবে, তখন তার দায়িত্ব, রাইটস কি, যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে নেগলিজেন্সের কারণে সে মামলা করবে, কম্পেনসেশন নেবে ইত্যাদি। আর যে ব্যক্তি হচ্ছে নেগলিজেন্সটা ঘটাইছে তার কি ডিফেন্স আছে, সেটা হচ্ছে এখানে বলছে যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। এই যে এই টাইপটা অনুযায়ী, যে ক্ষেত্রে নেগলিজেন্সের কারণ হচ্ছে ওই যে উভয় পক্ষ, মানে যে প্লেন্টিফ তারও যদি ভুল থাকে, সে নিজের ভুলের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটা কি হবে, একটা প্রিন্সিপাল আছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যে আপনি যদি নিজের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হন, তখন অপর কোনো ব্যক্তিকে আপনি এর জন্য লাইবল করতে পারবেন না। তারপর হচ্ছে কি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, যে ক্ষেত্রে আপনার নেগলিজেন্সে আপনার নিজেরও হাত আছে, আপনি ভুলের কারণে আপনার নেগলিজেন্স হয়েছে। যে ক্ষেত্রে হচ্ছে কি ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, এমন একটা ক্ষতি হয়েছে বা এমন একটা ঘটনা ঘটছে, এমন একটা অ্যাক্ট হয়েছে যে ক্ষেত্রে ওইটা রোধ করার কারোই কোনো হাত ছিল না, প্লেন্টিফেরও ডিফেন্ডেন্টেরও। এরকম ক্ষেত্রে হচ্ছে ডিফেন্ডেন্ট কি করতে পারে, মানে এই ক্ষেত্রে সে এই গ্রাউন্ড দেখা সে ডিফেন্স পাইতে পারে। তো এখন আমরা আজকের লেকচারে দেখলাম নেগলিজেন্স কাকে বলে, নেগলিজেন্সের এক্সাম্পল, টাইপস, তারপর হচ্ছে এসেনশিয়ালস এবং সর্বশেষে দেখলাম ডিফেন্সেস। তো আজকের লেকচার এতটুকুই, ধন্যবাদ সবাইকে।